আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে পছন্দ করত, শুধু একজন ছাড়া। আর সে হলো আমার শাশুড়ি আম্মা। আমার শাশুড়ি আম্মা আমাকে কিছুতেই পছন্দ করত না। আর তাই আমার শাশুড়ি আম্মা সুরকে কুপরামর্শ দেয়। আর আমার সুর শাশুড়ি আম্মার কথায় আমাকে একদিন বাথরুমে নিয়ে আমার সাথে বাকিটা গল্পতেই বলছি। আমার শ্বশুরবাড়িতে প্রাইভেসির বিরাট সমস্যা। ওপরতলার কথা নিচতলা থেকে শোনা যায়। লিফাত যখন আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলো, সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার শাশুড়ি রিফাতকে উপরে নিয়ে যা বললেন, তার মর্ম হল রিফাতের জন্য খুব বড় লোকের হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়া মেয়ের বিয়ে কথা চলছিল। এর মাঝে রিফাত কেন একটা গরিব গুরবা মরহুম সাংবাদিকের মেয়েকে বিয়ে করে এনেছে? এই মেয়েকে নিয়ে কি আত্মীয়স্বজনদের সামনে মুখ দেখানো যাবে? রোটারি ক্লাবের মিটিংয়ে যাওয়া যাবে? রিফাত বোধে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিল। ওতে আপাতত কাজ হলো। শাশুড়ি আম্মা তিতো ওষুধের মতো আমাকে কোনো রকমে গিললেন। আসলে শাশুড়ি আমার রাগ করাটাই স্বাভাবিক। গুলশানে ওনাদের এত বড় দোতলা বাড়ি, সামনে পেছনে বিরাট লন। শ্বশুর সাহেব আর্মি থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে এরশাদের আমলে বিরাট ব্যবসা আরম্ভ করেছিলেন। সমাজের রাঘব বোয়ালদের সঙ্গে ওনার যাতায়াত। ছেলে রিফাত ৬ ফুট লম্বা, সুদর্শন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতম কর্মকর্তা। পড়ালেখায় ভালো বলে বিসিএস দিয়ে ইনকাম ট্যাক্সে ঢুকেছে। সেই ছেলে কিনা এমন একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছে যার বাবা তো নেই, আদাবরে কোনো রকম বাড়ি ভাড়া করে থাকে। আমার শ্বশুর সাহেব মনে হলেন না এ নিয়ে বিশেষ ভাবিত। তিনি প্রথম দিন থেকে একটা নিরপেক্ষ অবস্থান নিলেন। আমাকেও দুঃখ দিতে চাচ্ছেন না, আবার শাশুড়ি আম্মাকেও খেপাতে চাচ্ছেন না। হয়তো কখনো ডাইনিং রুমে আমার সঙ্গে একটু হেসে কথা বলছেন। শাশুড়ি আম্মা ধকার সঙ্গে সঙ্গে আর সুষ্ট হয়ে খাবারে মন দিলেন। রিফাত সকালে অফিস চলে যায়, বাবা চলে যান ব্যবসার কাজে। সংসারের নৌকায় উস্তিতে ঝড়ে দুলতে থাকি আমি আর শাশুড়ি আম্মা। প্রথম ১ মাস শাশুড়ি আম্মা আমার সঙ্গে একটু কথা বলেননি। এমনভাবে দৃষ্টি হানতেন মনে হতো আমি কোনো ডাকিনি, যোগিনী। টাকার লোভে ওনার ছেলের মাথা খেয়েছি। এর মাঝে আল্লাহর বিচার, শাশুড়ি আম্মা হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন। আমি গিয়ে তাড়াতাড়ি ওনাকে মেঝে থেকে টেনে ওঠালাম। কাঁধে ভর দিয়ে ওনাকে বিছানায় নিয়ে শোয়ালাম। আমি একটা গামছায় বরফ ভরে ওখানে চেপে ধরলাম। শাশুড়ি আমরা খানদানি পরিবারের অভিজাত মহিলা। আমি স্পর্শ করা মাত্রই কেমন শব্দ আর ষষ্ঠ হয়ে গেলেন। মনে হলো আমি চলে গেলেই বাঁচেন। আমি বরফ হাতে নিয়ে বললাম, আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি আপনার যত্ন করি। আম্মা, খুব ব্যথা লাগছে বুঝি? শাশুড়ি আম্মার শুকনো গলায় বললেন, সুরাইয়াকে ডাকা হোক। সুরাইয়া আমাদের কাজের মেয়ে, আজ আসেনি। আমি বললাম, সুরাইয়া তো আজ আসেনি আম্মা, দারোয়ান ভাই আছে, এক গ্লাস পানি আনা হোক। আম্মা, এভাবে পেসিভ ভয়েসে না বলে অ্যাক্টিভ ভয়েসে কথা বললে ভালো লাগতো। শাশুড়ি আম্মা কটমট করে তাকিয়ে বললেন, পানি আনছো না কেন? আমি পানি এনে বললাম, আমার আমার একটা নাম আছে, টুম্পা। আপনার ছেলে বলে টুমনি। আপনার তো কোনো মেয়ে নেই, টুম্পা বলে ডাকবেন, দেখবেন মনটা ফুরফুরে লাগবে। মা কোনো জবাব দিলেন না। ধক ধক করে পানি খেয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। শাশুড়ি আম্মা প্রথম প্রথম আমার রান্না খেতেন না। বাথরুমে পড়ার পর থেকে খাওয়া আরম্ভ করেছেন। আমি রুই মাছের মাথা, ইলিশ মাছের পেটির টুকরো শাশুড়ি আমার দিকে এগিয়ে দিই। শাশুড়ি আম্মা প্রশংসা অপ্রশংসা কিছুই করেন না। আমার শ্বশুর সাহেব কম বেশি শাশুড়ি আম্মাকে অনুসরণ করেন। সংসারে খামোখা ঝামেলা পাকাতে চান না। সেদিন চিংড়ির দো পেঁয়াজে রাখছি, শাশুড়ি আম্মা কি কাজে কিচেনে এসেছেন। আমি চামচে একটু দো পেঁয়াজে এগিয়ে দিয়ে বললাম, মা, টেস্ট করে দেবেন কেমন হয়েছে? মা কটমট করে আমার দিকে তাকিয়ে চামচ থেকে দো পেঁয়াজা চাকলেন। তারপর বললেন, বাড়িতে নারকেলের পাউডার আছে, ওটা দিয়ে মালাইকারি রেঁধো, মজা হবে। যাওয়ার সময় একবার ঘুরে বললেন, এটাও খারাপ না, তোমার বাবা পছন্দ করবেন। আমার নিজের মা খুব সংকোচে মাঝে মাঝে ফোন করেন। আমি যেভাবে হুট করে বিয়ে করব সেটা মাও জানতেন না। অথচ আমি এই বাড়িতে আসার ৩য় দিন আমার শাশুড়ি আম্মা মাকে একচোট কথা শুনিয়ে দিয়েছেন। মা ফোন করলেই জানতে চান আমি কেমন আছি। আমি জানাই খুব ভালো আছি। মা কি বুঝেন কে জানে, মন খারাপ করে ফোন রাখেন। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল। শাশুড়ির মনের তাপমাত্রা কিছুতেই 0 ডিগ্রি সেলসিয়াসে উঠানো যাচ্ছিল না। সম্পর্কের বরফ গলতে সময় লাগছিল। অবশেষে একদিন সন্ধ্যায় আমি শাশুড়ি আম্মার প্রাণ ভ্রমরের সন্ধান পেলাম। আমাদের বাড়িতে রাত ১টায় খাওয়ার নিয়ম। রাতের খাওয়া শেষ হলে একটু গচ্ছিয়ে আমি সোজা বেডরুমে চলে যাই।
তখন থেকে সকাল 7টা পর্যন্ত সময়টা রিফাত আর আমার। এই সময়টা আমি অর্জন করি সারাদিন শাশুড়ি আমার অবহেলা সহ করে। পারতপক্ষে তখন আমি ঘর থেকে বের হই মা। আমি আর রিফাত মনে সুখে মুভি দেখি। সেদিন কি কারণে বেরিয়েছি? ও মা, দেখি ড্রয়িং রুমে শাশুড়ি আম্মা একা একা খিলখিল করে হাসছেন। ওনার এরকম হাসি আমি কখনো শুনিনি। দরজার কাছে গিয়ে দেখলাম শাশুড়ি আম্মা স্টার প্লাসে শ্রীমান শ্রীমতী নামের একটা সিরিজ দেখছেন। আমি আস্তে করে গিয়ে শাশুড়ি আমার পাশে বসলাম। আম্মা একবার কটমট করে আমার দিকে তাকালেন, তারপর আবার টিভিতে মনোনিবেশ করলেন। হাসির মুভি তো, চাইলেও গম্ভীর থাকতে পারছিলেন না। একটু পরপরই ফিক করে হাসছিলেন। আমিও হাসিতে যোগ দিয়ে বললাম, আম্মা দেখেন মনীষা এটা কি করলো। যাই হোক, আমি শাশুড়ি আম্মাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতাম, কিন্তু শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করতো না। শাশুড়ি আমার সবসময় আমার সাথে আচরণ খারাপ করে। মনে হয় এই বাড়িতে আমি তাদের শত্রু। আমার স্বামী আমাকে অবশ্যই পছন্দ করে, কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করে না। এক রাতে শাশুড়ি আম্মা আমার সুরের সাথে কানাকানি করছে। ফিসফিস করে আমার বিরুদ্ধে কি যেন বলল, আমি তেমন কিছু বুঝতে পারিনি। তবে এরপর দিন থেকে বাড়িতে আমি আমার সুরকে অন্যরকম দেখতে পেলাম। সুর আমাকে আগে যেভাবে বোমা বলে ডাকতেন, আজ আর তার মুখে সেই মধুর ভাষা নাই। প্রতিদিন সকালে নাস্তা করার সময় সুর আমাকে নিয়ে একসাথে নাস্তা করতেন, কিন্তু আজ আমাকে ডাক দেয়নি একসাথে নাস্তা করার জন্য। আমি বুঝে গেছি শাশুড়ি আম্মার কান পড়া পেয়েছে। জানি না আমার সাথে কি হয়। এর পরের দিন আমি আমার রুমে ঘুমাতে গেলাম। তারপর সুরাব্বা গভীর রাতে আমার রুমে প্রবেশ করলো। আমি সুরাব্বাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এত রাতে আমার রুমে কেন? সুরাব্বা বললেন, সুনমো, আমি তোমায় একটা কথা বলতে চাই, তুমি আমার কথাটা রাখবে? কি কথা শ্বশুরাব্বা? সুরাব্বা বললেন, সুনমো, এ বাড়িতে থাকতে হলে তুমি আমার একটি কথা রাখতে হবে। সুরাব্বাকে বললাম, কি কথা? কিন্তু সুরাব্বা বলেন, অন্য একদিন বলবো, আজ থাক, এখন তুমি ঘুমাও। সুরাব্বার মধ্যে আমি এক অন্যরকম দৃষ্টি দেখতে পেলাম, যা আমি আগে দেখিনি এই বাড়িতে। আমি প্রায় 6 মাস ধরে আছি। আজ সুর আমাকে কি বলতে চেয়েছিল তা আমি জানি না। এর 2-3 দিন পর আমি লক্ষ্য করলাম সুরাব্বা আমাকে তার মনের ভিতর লুকায়িত কথাটা বলার চেষ্টা করছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুরাব্বা কি বলতে চায় তা আমি শুনতে চাই। পরের দিন রাতে আমার শরীরে প্রচণ্ড জ্বর আসছিল। আমার খুব খারাপ লাগছিল। আমার পাশে কেউ নেই। একা একা রুমে জ্বরে আমি কাকড়াতে লাগলাম। এমন সময় হঠাৎ সুর আমার রুমে প্রবেশ করলো। আমি সুরাব্বাকে দেখে চমকে গেলাম। আমি বললাম, সুরাব্বা, আমার শরীরে প্রচণ্ড জ্বর, আমার মাথা ব্যথা করছে। সুরাব্বা বললেন, মা, আমি তোমার মাথায় একটু ম্যাসাজ করে দিই, তাহলে তোমার মাথা ব্যথা কমে যাবে। আমি বললাম, সুরাব্বা, আপনার কষ্ট করতে হবে না। আমি বুঝতে পারলাম শাশুড়ি যেদিন সুরকে কানে কানে কিছু বলার পর থেকে শ্বশুর আমার সাথে এমন ভালো ব্যবহার করছে। জানি না এটা কি ভালো ব্যবহার নাকি আমার সাথে অন্য কিছু হতে যাচ্ছে। যাই হোক, সুরাব্বা বললেন, মা, তোমার শরীরে অনেক জ্বর, তাছাড়া তোমার মাথা ব্যথা করছে, আমি তোমার মাথায় মাসাজ করে দিই। আমার মাথাটা এত ব্যথা করছিল আমি কিছুতেই আর না করতে পারলাম না। আর তাই সুরাব্বা আমার মাথায় মালিশ করে দিচ্ছিল। আমার খুব ভালো লাগছিল। আমার মাথা ব্যথাটা অর্ধেক কমে গিয়েছে। সুরাব্বা আমাকে বললেন, মা, আমি তোমার আর কোথায় মালিশ করে দিব? আমি বললাম, বাবা, আমার মাথা ব্যথা কমে গিয়েছে, আমার আর মালিশ করে লাগবে না, আপনি এখন রুমে গিয়ে ঘুমান। সুরাব্বা বললেন, ঠিক আছে বৌমা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি সকালে আবার আসবো। সুরাব্বা যখন রুম থেকে বের হতে লাগলেন, আমি সুরাব্বাকে ডাক দিলাম, বাবা শুনে যান। সুরাব্বা বললেন, কিছু বলবে বৌমা? আমি বললাম, বাবা, আমি আপনাকে যে কথা বলতে চেয়েছিলেন বলবেন বলবেন করে আর বলা হলো না। সুরাব্বা বললেন, মা, আমি তোমাকে যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটা বললে তোমার মনটা খারাপ হয়ে যেতে পারে। বাবা আপনি বলেন, আমার মন খারাপ করব না, আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন আমি তা মেনে নিব। সুরাব্বা বললেন, তার আগে তোমাকে আমার সাথে বাথরুমে যেতে হবে। আমি বললাম, বাবা, বাথরুমে কেন? দরকার আছে, তুমি চলো, গেলেই বুঝতে পারবে। আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমি বললাম, ঠিক আছে বাবা, চলেন বাবা। তারপর বাথরুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হলো আমার চোখ কপালে উঠে গেল। 4টা ক্যামেরা লাগানো। আমি বললাম, বাবা, এখানে ক্যামেরা লাগানো কেন? বাবা বললেন, তোমার শাশুড়ি আম্মাই ক্যামেরা লাগিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেন এখানে ক্যামেরা লাগানো হয়েছে? সুরাব্বা বললেন, তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এখানে ক্যামেরা লাগানো হয়েছে। তোমার স্নানের অনেক ভিডিও এই তোমার শাশুড়ি আম্মার কাছে আছে। আমি বললাম, সুরাব্বা, আমি যেদিন প্রথম বাথরুমে স্নান করতে এলাম সেদিন আমি ক্যামেরা লক্ষ্য করছিলাম, আর তারপর থেকে আমি এই বাথরুমে স্নান করি নাই। আমি এই বাড়িতে যেদিন পা রাখলাম সেদিনই বুঝতে পারলাম আমার শাশুড়ি আম্মা আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার সাথে এমন কিছু একটা করবে। কিন্তু আমি আর বোকা না, আমিও সতর্ক হয়ে গেলাম। সুরাব্বা আমাকে বলল,
তাহলে আমি যে ভিডিও দেখলাম সেটা কার ভিডিও? আমি বললাম, বাবা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, সেটা আমি না, আপনার নিজের মেয়ের ভিডিও। বোমার কথা শুনে চমকে গেলাম। আমার মেয়ের ভিডিও আর আমি চিনি না? সুরাব্বা আমার কথা শুনে দৌড়ে শাশুড়ির রুমে গেল আর বলল, ভিডিও প্লে করো। এটা তো বোমার ভিডিও না, এটা আমাদের নিজের মেয়ের ভিডিও। তুমি যার ভিডিও ইন্টারনেটে ছেড়ে এই বাড়ি থেকে বের করতে চাইছো, সেটা তো বোমা না, সেটা আমাদের নিজেদের মেয়ের ভিডিও। সুরাব্বার কথা শুনে চমকে গেল শাশুড়ি। আমি তখন আমার শাশুড়িকে বললাম, দেখুন আপনারা যত